আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সরল বাক্য। বিশেষত সরল বাক্য নিয়েই আজকের আমরা এই স্পেশাল ক্লাসটা করছি। কারণ অনেক সময় যেটা ছেলে মেয়েদের ক্ষেত্রে আমরা দেখি যে তারা সরল বাক্য চিনে উঠতে পারে না, বা যখন বাক্য পরিবর্তন করতে দেওয়া হয় যৌগিক বা জটিল থেকে সরল বাক্যে, তারা ঠিকমতো করে উঠতে পারে না। তো সেই জন্য বেসিক কনসেপ্টটা আগে ক্লিয়ার করবার দরকার যে সরল বাক্য ঠিক কাকে বলে এবং তার গঠন বৈশিষ্ট্য ঠিক কী রকম। তাহলে প্রথমেই যেটা আমরা করে নেব সেটা হচ্ছে যে বাক্য গঠনগত দিক থেকে ক রকমের। গঠনের দিক থেকে বাক্য কিন্তু 4 রকমের। কি কি? একটা হচ্ছে সরল বাক্য, 2 নম্বর হচ্ছে যৌগিক, 3 নম্বর হলো জটিল বাক্য, আর 4 নম্বর হলো মিশ্র বাক্য। এবার চলে এসো সরল বাক্য, যেটা আমাদের আজকের টপিক, সেইটাতে আমরা একটু ফোকাস করি যে সরল বাক্য বলতে ঠিক কি বোঝায়। যে বাক্যে একটাই মাত্র কথা কিন্তু সবসময় খেয়াল রাখবে, যেটা আমি এখন দিচ্ছি, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকেই বলে সরল বাক্য, অর্থাৎ তাকেই বলে সরল বাক্য। অর্থাৎ বাক্য ছোট বা বড় সেটা কিন্তু এখানে ফ্যাক্টর নয়, বাক্যটাতে সমাপিকা ক্রিয়া কটা আছে সেটাই কিন্তু এখানে মেন ফ্যাক্টর। যদি দেখা যায় যে একটাই আছে, তাহলে সেটা যত বড় বাক্যই হোক না কেন সেটা কিন্তু সরল বাক্য হতে বাধ্য। এবারে তাহলে আমরা যেটা এই প্রসঙ্গেই দেখে নেব সেটা হলো সরল বাক্যের গঠন বৈশিষ্ট্য। তাহলে এই জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হবে। সরল বাক্যের গঠন বৈশিষ্ট্য, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকলে সেগুলোকে আমরা সরল বাক্য বলতে পারবো। কিরকম? পরপর যদি আমরা দেখি, একটি মাত্র সমাপিকা ক্রিয়া, এটা তো আমরা এইমাত্রই আলোচনা করলাম। আমি সবই এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব, কাজেই চিন্তার কিচ্ছু নেই। একটি মাত্র সমাপিকা ক্রিয়া। 2 নম্বর পয়েন্ট যেটা, এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু সেজন্যই বললাম যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এবার 3 নম্বর পয়েন্টে এসো। এই যে বলা হলো একটি মাত্র সমাপিকা ক্রিয়া, সেটা বাক্যে আমরা দেখছি এরকম অবস্থা তো থাকতে পারে, আবার সমাপিকা ক্রিয়া উহ্য থাকতে পারে। সমাপিকা ক্রিয়া উহ্য থাকতে পারে। 4 নম্বর পয়েন্টে এসো। এক বা একাধিক উদ্দেশ্য পদ, অর্থাৎ যাকে আমরা বলছি কর্তা, থাকতে পারে। 5 নম্বর পয়েন্ট কি? কর্তা সেটাও কিন্তু অনেক সময় উহ্য থাকতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, বাক্যের মূল ভাব
সমাপিকা ক্রিয়াকে কেন্দ্র করেই। তাহলে বাক্যের মূল ভাব সমাপিকা ক্রিয়া কেন্দ্রিক। কেমন? এবারে তাহলে এই পরপর যে পয়েন্টগুলো আমরা করলাম সেগুলোকে যদি আমরা একটু এক্সাম্পল বা উদাহরণের সাহায্যে আলোচনা করে নিই তাহলে তোমাদের পক্ষেও বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলগুলো কীরকম দেখে নাও। পরপর কয়েকটা এক্সাম্পল আনছি আমি। মেয়েটি বই পড়ছে। আগে আমি এক্সাম্পলগুলো করে নিই, তারপরে আমাদের যে গঠন বৈশিষ্ট্যের পয়েন্টের সঙ্গে আমরা দেখে নেব যে কিভাবে সেটা মিলছে নাকি কোথাও অসুবিধে হচ্ছে। তাহলে ফার্স্ট সেন্টেন্স আমি করলাম মেয়েটি বই পড়ছে। সেকেন্ড সেন্টেন্স এবার এসো, মেয়েটি স্কুল থেকে ফিরে ভাত খেয়ে বই পড়ছে। নেক্সট আমরা করলাম মেয়েটি খুব শান্ত। এটা একটা হলো। আরেকটা ধরো আমি করলাম তুমি আমি আর শ্যাম কাল মেলায় যাব। হলো। পরের সেন্টেন্সটা ধরো আমি এরকম একটা জিনিস বললাম কথা বলো না। হয়ে গেল। তাহলে এবারে আমাদের যেটা ক্রাইটেরিয়া, প্রথমটা কি আছে? প্রথমটা রয়েছে একটি মাত্র সমাপিকা ক্রিয়া, অর্থাৎ সরল বাক্যের প্রধানতম বৈশিষ্ট্যটাই হচ্ছে যে তাতে একটাই মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। আমার টোটাল এখানে 1 2 3 4 5টা সেন্টেন্স আছে। সেখানে দেখো এই যে পড়ছে সমাপিকা ক্রিয়া একটা, এখানেও এই যে ফিরে বা খেয়ে এগুলো সবই কিন্তু অসমাপিকা। সমাপিকা ক্রিয়া কিন্তু এখানেও সেই একটা। এবারে এখানে যেটা মেয়েটি খুব শান্ত, এখানে যে বি ভার্ব হয় বা হলো সেটা উহ্য রয়েছে, যেটা আমি এখন এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানেও সমাপিকা ক্রিয়া আমাদের একটা। নেক্সট তুমি আমি আর শ্যাম কাল মেলায় যাব। যাবতে গিয়ে বাক্যটা সম্পূর্ণ হচ্ছে, তার মানে এটাও আমাদের সমাপিকা ক্রিয়া। কেমন? আর নেক্সট হচ্ছে কথা বলো না। এই যে বলো না একসঙ্গে মিলে একটা যৌগিক ক্রিয়া তৈরি করেছে, এইখানে এটা হয়ে যাচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে সব কটা বাক্যে আমরা সমাপিকা ক্রিয়া কিন্তু একটাই পাচ্ছি। তাহলে আমাদের প্রথম ক্রাইটেরিয়াটা আমরা ফুলফিল করতে পারলাম। এবার সেকেন্ডটা কি বলা হয়েছে, এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন দেখো এই প্রথম সেন্টেন্সটাতে কিন্তু কোনো অসমাপিকা ক্রিয়া নেই, whereas সেকেন্ড সেন্টেন্সে আছে। এই যে ফিরে, এই যে খেয়ে, এগুলো সবই, এইগুলোকে আমরা কি বলছি? এইগুলোকে আমরা বলছি অসমাপিকা ক্রিয়া। তাহলে দ্বিতীয় বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে, প্রথম বাক্যে বা পরের বাক্যটাতেও কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এই ক্রাইটেরিয়াটাও ম্যাচ করে গেল। 3 নম্বরে কি বলা হচ্ছে, সমাপিকা ক্রিয়া উহ্য থাকতে পারে, কারণ ক্রিয়া ছাড়া তো বাক্য কখনো গঠিত হতে পারে না। তাহলে ডেফিনেটলি থাকবে, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না। 3 নম্বর সেন্টেন্সটাতে সেটা হয়েছে। এই যে বি ভার্ব যেটা হয় বা হলো সেটা এখানে উহ্য আছে,
সেই জন্য এটাকে আমি রেড দিয়ে করে দিয়েছি। কেমন? তাহলে সরল বাক্যে সমাপিকা ক্রিয়া একটা তো অবশ্যই থাকবে, বাক্যে সেটা অনেক সময় উহ্য থাকতে পারে। এই ক্রাইটেরিয়াটাও কিন্তু আমরা ফুলফিল করে ফেললাম। 4 নম্বরে কি বলা হচ্ছে, এক বা একাধিক উদ্দেশ্য পদ অর্থাৎ কিনা কর্তা সেটা থাকতে পারে। যেমন দেখো এই আমাদের 4 নম্বর সেন্টেন্সটা, তুমি আমি আর শ্যাম কাল মেলায় যাব। তাহলে ক্রিয়াটা একটাই হচ্ছে, এবার সেই ক্রিয়ার কর্তা কজন? 1 2 3। তাহলে এই যে একাধিক কর্তা চলে এলো, এটা আসতেই পারে সরল বাক্যে, তাতে কিন্তু তার মূল বৈশিষ্ট্য নষ্ট হচ্ছে না, কারণ সমাপিকা ক্রিয়া একটা হলো। এবারে 5 নম্বরে এসো, কর্তা উহ্য থাকতে পারে। লাস্ট সেন্টেন্সটা দেখো, কথা বলো না। এই যে বলো না সমাপিকা ক্রিয়া, এর সঙ্গে তুমি পুরুষটাকে মেলাও। কোন পুরুষে আমরা এই ধরনের ক্রিয়া ব্যবহার করি? না সাধারণার্থক মধ্যম পুরুষ, অর্থাৎ যেটা তুমি বা তোমরা। তাহলে এই যে হয় তুমি বা তোমরা, এইটা কিন্তু বাক্যে উহ্য আছে, যেটা আমরা ব্র্যাকেট দিয়ে এখন বুঝিয়ে দিলাম যে তুমি কথা বলো না বা তোমরা কথা বলো না। তাহলে কর্তা একাধিক থাকতে পারে, একটাও থাকতে পারে, আবার কর্তা উহ্য থাকতে পারে। সেই উহ্য ব্যাপারটা কিন্তু আমরা করে নিলাম। আর যেটা লাস্ট বলা হচ্ছে যে বাক্যের মূল ভাব সবসময় সমাপিকা ক্রিয়াকে কেন্দ্র করেই হবে। অর্থাৎ এই যে মেয়েটি বই পড়ছে, বাক্যটার মূল ভাব হচ্ছে বই পড়া। কোনো একজন একটা কাজ করছে, কি কাজ করছে? না বই পড়ছে। আবার তুমি আমি আর শ্যাম কাল মেলায় যাব, তাহলে আমরা যাব, এটাই হচ্ছে মেন। কোথায় যাব? সেটা মেলায় হতে পারে, পার্কে হতে পারে, খেলতে হতে পারে। সুতরাং প্রত্যেকটা বাক্য যেটা হচ্ছে, বাক্যটার মূল ভাব সমাপিকা ক্রিয়াটাকে কেন্দ্র করেই। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া সংক্রান্ত যে মূল বিষয়বস্তু। কেমন? কাজেই আশা করা যায় যে এর পরে সমাপিকা ক্রিয়া ধরে সরল বাক্য চিনতে তোমাদের কোনো অসুবিধে হবে না। আমরা সরল বাক্য নিয়ে আলোচনা করে নিলাম যে এটা এতটাই সরল, সত্যি কিন্তু এটা সিম্পল সেন্টেন্স। কারণ আমরাই গুলিয়ে ফেলি যে অনেক বড় বাক্য দেখলে আমরা ভেবে ফেলি যে এটা বোধহয় যৌগিক বা জটিল বা মিশ্র। ভয় পাবে না, ঘাবড়ে যাবে না, আর বাক্যের সাইজ দেখে কখনো বাক্যের গঠনগত বিচার করতে যাবে না। সবসময় দেখবে বাক্যে সমাপিকা ক্রিয়া কটা আছে। যদি দেখো যে বাক্য ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, সমাপিকা ক্রিয়া একটা আছে, তাহলে অবশ্যই সেটা সরল বাক্য হতে বাধ্য। কেমন? তাহলে এই ক্লাসটা যদি বললাম যে ছোট্ট একটা ক্লাসের মধ্যে আমি পুরো সমাপিকা ক্রিয়াটাকে ধরে সরল বাক্যের গঠন বৈশিষ্ট্য আলোচনা করে দেব, সেরকমটাই হয়েছে। তোমাদের যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি আমাকে জানাবে। আর আমি কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, বাক্য চ্যাপ্টারটার ওপরে একটা ওভারঅল আইডিয়া নিয়ে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, চ্যানেলে গিয়ে ডেসক্রিপশানে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে। তেমন থ্যাংক ইউ এভরিবডি।